লালন শাহর জীবদ্দশায় তৈরি করা একমাত্র চিত্র এটি চলছে। এগুলো কিন্তু কতটা লম্বা দেখতে পেয়েছো, মানে ঠিক ওই পার্টটা থেকে এই টোটাল জায়গাতে থাকবে লাইভ পারফরমেন্স বাউল। এখানে কাল্পনিক আকারে আমি একটা আখড়া তৈরি করছি। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আর আমি নিলয় এই মুহূর্তে রয়েছি কলকাতার একটা ব্যস্ততম জোনের কাছাকাছি, বড়বাজারের কাছাকাছি রয়েছি, বড়বাজার এরিয়ার। আর আজকের এই পুজো প্রস্তুতি পর্ব নিয়ে আমি ইতিমধ্যে চলে এসেছি পোস্তা মালাপাড়া অঞ্চলের একটা বিখ্যাত পুজোর প্রস্তুতি পর্ব ঘুরে দেখাতে। আর কোন পুজোর কথা বলছি? দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিট। তোমরা অনেকেই হয়তো এই পুজোর কথা জেনেছো বা শুনেছো, বা তারা দেখতে আসো হয়তো এই পুজোকে তোমরা। যাই হোক, তো এই পুজোর এবছরের প্রস্তুতি পর্ব কীভাবে চলছে, কতটা কি কাজ এগিয়েছে, সেটাই ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। এই মুহূর্তে দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিটের একেবারে প্যান্ডেলের সামনে রয়েছে। মানে এই যে রাস্তা, এই রাস্তা থেকে আমরা একটুখানি এই লরি ফরি দাঁড়িয়ে রয়েছে বলে সামনেটা দেখাতে পারছিলাম না, এই ওপরটায় চলে এলাম। আর এই যে প্যান্ডেলের কাজ বাইরে থেকে যদি বলি, বাইরে থেকে এইভাবেই ঠিক প্যান্ডেলের কাজটা চলছে। চলো ভেতরে গিয়ে তোমাদের প্রস্তুতি পর্ব ঘুরে দেখাই। চলে এসেছি পোস্তা মালাপাড়া অঞ্চল সংলগ্ন অন্যতম বিখ্যাত একটি দুর্গাপুজো দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিট। দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিট অন্যতম একটি বিখ্যাত দুর্গাপুজো, কলকাতার মানচিত্রে অন্যতম পরিচিত একটি দুর্গাপুজো। তাদের এবছরের যে নির্মীয়মান মণ্ডপ, সেই নির্মীয়মান মণ্ডপের মধ্যে রয়েছি এবং তাদের প্রস্তুতি পর্ব কিভাবে এগোচ্ছে তাই আজকে তোমাদের সাথে ভাগ করে নেব। এবছর তাদের ভাবনা রয়েছে আখড়া। এই আখড়া ভাবনাকে নিয়েই কিন্তু সেজে উঠছে এবছরের দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিট। আর আমি একেবারে মণ্ডপের যে মূল প্রবেশ পথ, এইখান দিয়ে ঠিক দর্শনার্থীরা প্রবেশ করবে, এই জায়গাটা কিন্তু এখন কাজ চলছে এখন। আর এই জায়গাটা দিয়ে দর্শনার্থীরা একেবারে প্রবেশ করবে মণ্ডপের অন্দরমহলে। একেবারে মণ্ডপের ভেতরে প্রবেশ করে যেটা দেখতে পাচ্ছি, তাদের মণ্ডপ কিন্তু দারুণভাবে সেজে উঠছে। ইতিমধ্যে কাজও এখন জোর কদমে চলছে। যেমনটা জানাচ্ছিলাম, এবছরের যে ভাবনা রয়েছে আখড়া, মানুষের যে নিজস্ব সাধনা, মানুষের নিজস্ব যে মনঃশক্তি, সেইগুলোকে দিয়েই কিন্তু এবছরের দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিট সেজে উঠছে। সেই ভাবনাকে মূলত কেন্দ্র করে সেজে উঠছে। এবং আমরা এখানে এসে যেটা বেসিক্যালি দেখতে পাচ্ছি যে বাউল সঙ্গীত থেকে শুরু করে লালন ফকির, প্রত্যেকের যে সাধনা, যে তত্ত্ব, সেই তত্ত্ব উঠে আসবে এবছরের এই দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিটে। আমি একটুখানি কাছ থেকে দেখাই। এখানে দাদারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন একেবারে জোর কদমে। একেবারে মণ্ডপের ভেতর প্রবেশ করেই আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বেসিক্যালি এই যে এক একটা প্যানেল বা এক একটা এরকম পুরোপুরি যে ক্যানভাস যদি বলি, এগুলো কিন্তু সেজে উঠছে সেই যে লালন সঙ্গীতকে কেন্দ্র করে যে পটচিত্র, সেগুলোর মাধ্যমে। এবং রং তুলির টানে কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগছে এগুলোকে। এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে উঠবে, তখন কিন্তু আরও ভালো লাগবে। আচ্ছা, মণ্ডপের একেবারেই প্রথম অংশ থেকে একদম মূল অংশে যাওয়ার যে পথ, তার ঠিক পাশেই এখানে আমি দেখতে পাচ্ছি এখানে একটি বেশ কিছু লাইন লেখা রয়েছে। আমি যদি পড়ি, নন্দলাল বসুর আঁকা লালনের এই কাল্পনিক চিত্রই সাধারণ মানুষের কাছে অধিক জনপ্রিয়তা লাভ করেছে। আর এই চিত্রটা হচ্ছে নন্দলাল বসুর আঁকা লালন ফকিরের যে চিত্র, সেই চিত্র নন্দলাল বসু এঁকেছিলেন। এবং এই চিত্রকে তো আমরা সবাই চিনি, সেই চিত্রকেই কিন্তু এখানে মণ্ডপের এই অংশে তুলে আনা হয়েছে। এই অংশগুলোতেও দেখতে পাচ্ছি আরও বেশ কিছু এই ধরনের পটচিত্র, যেগুলোকে লালন সঙ্গীত, বাউল সঙ্গীতকে কেন্দ্র করে গড়ে তোলা হচ্ছে, সাজিয়ে তোলা হচ্ছে রং তুলির মাধ্যমে, যেগুলো কিন্তু দেখতে আরও সুন্দর সুন্দর লাগছে। এগুলো কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আরও যখন ধীরে ধীরে এখানে কিন্তু অনেকগুলো এরকম ক্যানভাসের মতো অনেকগুলো এরকম পার্ট কিন্তু রাখা রয়েছে। এইগুলো টোটালি কমপ্লিট হয়ে গিয়ে এগুলো মণ্ডপের বিভিন্ন পার্টে কিন্তু ইনস্টল হবে, তখন কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে এই জিনিসগুলো। আরও একটা জিনিস তোমাদের দেখাই, এই যে জায়গাটা তোমরা এখান দিয়ে তো প্রবেশ করবে ঠিকই, এটা তো মূলত প্রবেশ দ্বার হবে একেবারে। এই জায়গাটাতে একেবারে ওপরের দিকে বেশ কিছু উঁচু মঞ্চ মতো করা রয়েছে, ঠিক একেবারে ওই ওপরের জায়গাটাতে। এবং এপাশেও কিন্তু ওখানে উঁচু মঞ্চ মতো করা রয়েছে। এই টোটাল জায়গাতে থাকবে লাইভ পারফরমেন্স, বাউল সঙ্গীতের লাইভ পারফরমেন্স একেবারে টপ লেভেলে। কিন্তু এই যে মঞ্চগুলো করা রয়েছে, এই জায়গাগুলোতে লাইভ পারফরমেন্সগুলো থাকবে। এবং এই জায়গাটা কিন্তু একটা অন্য রূপ নেবে যখন কমপ্লিট হয়ে যাবে এই কাজটা। এবং এখান দিয়েই তোমরা একেবারে অন্দরমহলে প্রবেশ করবে। আচ্ছা, এবার ধীরে ধীরে একেবারে মণ্ডপের মূল অংশের দিকে আমরা যদি একটু এগিয়ে যাই, মানে ঠিক যে জায়গায় গেলে তোমরা মাতৃ প্রতিমার দর্শন করতে পারবে, সেই মণ্ডপের একেবারে মূল অংশের চলে এসেছি। এবং এখানেও কিন্তু যে প্রস্তুতি পর্বের কাজ, তা কিন্তু একেবারে জোর কদমে চলছে। ঠিক
ঠিক এই জায়গায় যে প্যানেলগুলো দেখাচ্ছিলাম, এই যে ক্যানভাসগুলো যেগুলোর কিন্তু প্রস্তুতি চলছে, এগুলো কিন্তু কতটা লম্বা দেখতে পেয়েছো, মানে ঠিক ওই পার্টটা থেকে এই পার্টটা পর্যন্ত বিস্তৃত করে রাখা রয়েছে, এতটা লম্বা। কিন্তু এই যে প্যানেলগুলো বা ক্যানভাসগুলো, সেগুলোতে কিন্তু এখন শেষ মুহূর্তে যে তুলির টান সেইগুলো কিন্তু চলছে। এখানে কিন্তু আরও এরকম অসংখ্য কিন্তু এরকম ক্যানভাস বা প্যানেল করে রাখা রয়েছে, যেগুলোতে কিন্তু সেই তুলির টানেতে দাদারা সাজিয়ে তুলছেন, আরও সুন্দর করে তুলছেন জিনিসগুলোকে। আর এই জায়গাটা আমি এসে দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু একটা বিরাট বড় স্ট্রাকচার মতো করে রাখা রয়েছে, যে স্ট্রাকচারটা কিন্তু বেশ কিছু এরকম নকশা কল্প এরকম সুন্দরভাবে জিনিসটাকে সাজানো হয়েছে। এটা মণ্ডপের কোনো পার্টে হয়তো ইনস্টল হবে, সেটা তো আগামী দিনেই আমাদের কাছে স্পষ্ট হবে। আচ্ছা, এবার এই অংশটার দিকে আসি। এই অংশে আমরা দেখতে পাচ্ছি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অঙ্কনে লালন ফকিরের ছবি, যেটা অতটা খ্যাতিপ্রাপ্ত নয়। যে ছবিটা এর আগে দেখালাম সেটাই কিন্তু আমরা সকলে দেখে এসেছি। লালন শাহর জীবদ্দশায় তৈরি করা একমাত্র চিত্র 1889 খ্রিস্টাব্দে এঁকেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এটাকেও কিন্তু একেবারে হিস্টোরিক্যালভাবে কিন্তু টোটালি ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপের অন্দরমহলে। আচ্ছা, এবার তো তোমাদের মণ্ডপটা মোটামুটি দেখালাম। মণ্ডপের একেবারে শেষ অংশে আমরা চলে এসেছি, ঠিক যেই জায়গাটাতে কিন্তু তোমরা প্রতিমা দর্শন করতে পারবে। এখনও প্রতিমা এসে উপস্থিত হয়নি, তবে প্রতিমার মধ্যেও একটা বিশেষ চমক রয়েছে এবছর এই দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিটে। প্রতিমার মধ্যে যে চমক রয়েছে সেটা জানতে হলে অবশ্যই তোমাদের পুজোর সময় তো দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিট আসতেই হবে। প্রতিমার মধ্যে একটা লাইটের ফিক্সানের একটা দারুণ একটা চমক রয়েছে, সেটা আপাতত বলে রাখলাম। আপাতত এটাই থাক, বাকি চমক জানতে হলে দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিটে দেখা হবে একেবারে পুজোর সময়। দুর্গাপূজার তো আর 30 দিনও বাকি নেই। তো এই বছর দর্পনারায়ণ টেগো স্ট্রিটের সমগ্র দায়িত্বে তুমি আছো। বিষয় ভাবনার ব্যাপারে যদি একটু বর্ণনা করো। অ্যাকচুয়ালি আমি এখানে যে কাজটা করছি যখন, সেই কনসেপ্টটার নাম হচ্ছে আখড়া। আখড়া ইন দ্য সেন্স এটার বাউলের একটা জায়গা তৈরি করেছি, যেখানে দেহতত্ত্ব নিয়ে আলোচনা, দেহতত্ত্বের গভীরতাটাকে মানুষকে বোঝানোর একটা সুযোগ এসছে আমার। তো সেই প্যাটার্নটাকে আমি ধরার চেষ্টা করেছি। এখানে কাল্পনিক আকারে আমি একটা আখড়া তৈরি করছি, যেখানে সব কিছু বাউল রিলেটেড, কারণ একমাত্র বাউলরাই আছে যারা নিরাকারের পুজো করে, আকারের বিষয়। কারণ ওনারা মানে যে দেহের ভিতরেই অচিন পাখি রয়েছে। তো সেই অচিন পাখির সন্ধানে এই বছর আমি দর্পনারায়ণে করার চেষ্টা করছি। তো এই প্রজেক্টটার জন্য কী কী ইনস্ট্রুমেন্ট বেসিক্যালি ইউজ করছো? এইখানে যে কারণ আমি একটা জিনিস বিলিভ করি যে দেবতা বা যেই দেবীর আমরা পুজো করি তার ভেতরেও কিন্তু সেই অসীম পাখি আছে। সে যদি সেই শক্তি যদি না পায় তাহলে সেও কখনো অ্যাকচুয়ালি কী হয়, মানুষের দ্বারা পূজিত হয়েই কিন্তু দেবতাদের শক্তি, কিন্তু যেই শক্তিটা মানুষের ভেতর রয়েছে সেই শক্তিটা কিন্তু দেবতার ভেতরেও রয়েছে। সেই দেবতার শক্তিটাকেই আমি একটা মানুষের শক্তিটা এবং দেবতাদের যে শক্তিটা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে সেটা বোঝানোর চেষ্টা করি। প্রতিমা শিল্পী কি আছে? সৌমেন পাল। দর্শনার্থীদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দাও। আমি বলবো, দেখো আমরা যে শিল্পীরা চাই পরিমাণে দর্শক আসুক, এবং দর্শক এলে শিল্পীদের ভালোই লাগবে, কারণ তারা যে কাজটা করছে এত পরিশ্রম করে, সারা কলকাতা জুড়ে এত শিল্পীরা যে কাজ করে, তারা সবাই চায় যে তাদের কাজটাকে মানুষ দেখুক, এনজয় করুক।
আমিও তার থেকে কম কিছু চাইবো না, আমি চাইবো যে আমার কাজটাকেও মানুষ এনজয় করে। ওপেনিং কবে হবে এখানকার? এটা মহলের দিনকে ওপেনিং। মহল্লা দিন যদি একটুখানি লোকেশনের ব্যাপারে যদি শেয়ার করো, মানে যদি মানুষ আসছে নিয়ারেস্ট মেট্রো বা নিয়ার বাই লোকেশন। এইখান থেকে যদি মানুষকে আসতে হয় গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে সোজা এলে মালাপাড়া মোড় থেকে একদম সোজা আমাদের এই দর্পণায়ন ঠাকুর শ্রী পোস্ট থাকবে। অসংখ্য ধন্যবাদ দাদা, পুজোর সময় অবশ্যই দেখা হবে। একদম।